আমরা যে দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে সময় পার করেছি, তারা আমাদের খুব ঘনিষ্ঠ যারা ছিল, যেমন আমার ছোট ভাই সম আছে ডক্টর মঞ্জুর হোসেন, এবং আমার বোনের ছেলেরা আছে এখানটায়। ওরাই জানে, শিহাব সুমন, ওরাই জানে যে আমরা কি দুর্বিষহ দিন পার করেছি। সে সময় সামান্য একটু গাড়িও যদি এসে থামতো, আমরা আটকে উঠতাম, না জানি কি হলো। আর যেদিন 7 তারিখের কথা বললো, সেই 7 তারিখে তো আমি আর আমার মেয়ে ছিল, এখন মেয়ে বাইরে, কিন্তু আমার মেয়ে ওই বিকালবেলা স্ট্রিট ফুড কেনার জন্য আমাকে নিয়ে গেল, যে ভাইয়া আসবে, ভাইয়া এসে খাবে, আমরাও খাই, ভাইয়ার জন্য রেখে দেবো, ভাইয়া এসে খাবে। এই বলে ও আশেপাশের স্ট্রিট ফুড কিনে আনলো, আনে। তারপর সন্ধ্যা হলো, মোবাসার আসে না, সন্ধ্যা আস্তে আস্তে গড়াতে থাকলো, রাত হলো, রাত 10টা হলো, না মোবাসার আসে না। ওর ফোন, ওর বন্ধু বান্ধব, ওর যত আমাদের আত্মীয় স্বজন সবাইকে খোঁজ করা হলো, না মোবাসার নাই, মোবাসারের কোনো ট্রেসই নাই। এরপর আমরা ওই ডক্টর মঞ্জুর হোসেন, আমি এত বড় নাম বলতে চাই না, ও আমার ছোট ভাই সমান, ওর ডাক নাম হলো শিবলি। ওই শিবলিকে ওর আব্বা বললো, তারপর শিবলি চলে আসলো, একজন লোক সঙ্গে বোধহয় এক আত্মীয়কে নিয়ে আসলো। এসে এরা তখন দুইজন মিলে গেল খিলগা পুলিশ স্টেশনে ডায়েরি করার জন্য, কিন্তু খিলগা পুলিশ স্টেশন ডায়েরি নিবে না। ও ঘটনা ঘটছে অন্য জায়গায়, সে কোন জায়গা থেকে মিসিং হয়েছে সেই থানায় করেন, এই বলে তারা গড়িমসি করতে থাকলো। এবং সেই সঙ্গে আমি আমাদের একজন ড্রাইভারের কথা বলতে চাই, আলাউদ্দিন নাম, সে এখন অসুস্থ, কিন্তু সে ওই রাত 12টার সময় কোনো দিক তাকায়নি, ভাইয়া নাই, সে যেন মনে হয় ঝাঁপায়ে পড়লো, সেও গেল, সেই নিয়ে গেল পুলিশ স্টেশনে। তারপরে ওর বন্ধুদের অবদান অনেক, বলার মতো না, আমি বলে শেষ করতে পারবো না। এখানে তানিমকে দেখা যাচ্ছে, তানিমও টাইম টু টাইম, ইফতেখার, তানিম, এরা টাইম টু টাইম সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছে, এবং ছোটোখাটো সমস্যা হলে আমরা ওদের কাছে সাথে শেয়ার করছি। তো ওর আরেকটা বন্ধু আছে, সম্ভবত বিসিএস ক্যাডার, কল্লোল ফোন করার পরে খিলগা থানা সাধারণ ডায়েরিটা নেয়। এরপর ডায়েরি করে এসে ওর আব্বা বাসায় আসলো, এবং এই ঘটনার পর থেকে ওর আব্বা অসুস্থ, এবং বলতে গেলে অলমোস্ট বেড রিডেন, এবং ছেলে বিদেশে। আমার মেয়েটা সেই সময়, ও গুম হওয়ার পর থেকে আমার মেয়েটা যেন আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল। ও যত সাংবাদিকের সাথে যোগাযোগ করা, পুলিশ, র্যাব, এদের সাথে কথা বলা, ওর আব্বা কথা বলতে না পারলে ও বলেছে, এইসব ঢাল হিসাবে মেয়েটা আমার কাজ করেছে। কিন্তু সেই মেয়ে যে আমাকে যে বলতো যে বাংলাদেশের ধুলা বালি কাদা ট্রাফিক জ্যাম এটাই ভালো, আমি এই দেশকে ভালোবাসি, আমি এই দেশকে সে থাকবো, কিন্তু ওই ঘটনার পর এত ট্রমাটাইজ হয়ে গেল সে এখন দেশান্তরী। এবং আমরা বলতে গেলে আছি ঠিকই, কিন্তু ছেলে মেয়ে দুইটা বাইরে, আমরা যে কি অবস্থার মধ্যে আছি সেটা বলার মতো নয়। 7 তারিখে যখন ওকে পাওয়া গেল না, তারপরের দিন তো টিভিতে নিউজ আসলো, ব্রেকিং নিউজ আসতেই থাকলো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করতেছে, ইভেন পুলিশ চলে আসতেছে, র্যাব চলে আসতেছে। এটা মনে হলো যে একটা প্রহসন। তোরা তো জানিস বাবা তোরা কি করেছিস, তারপরে কেন তোরা কাটা খাইয়ে নুনের ছিটা দিচ্ছিস? এসে ওরা জিজ্ঞেস করে কোথায় গেল, কি হলো, কেন নাই ছেলে। র্যাব নিয়ে যায়, ওর ল্যাপটপ নিয়ে যায়। এক পর্যায়ে র্যাব বললো কি যে গভর্নমেন্ট এগেনস্টে সব বললে কি হয়, গভর্নমেন্টের ফেভারেও তো বলতে হয়, এই ধরনের মন্তব্যও তারা করে গেছে এক সময়। এরপর আমাদের দিন কাটতে শুরু করলে সেই কি দিন সেটা আমরা বলতে পারবো না, আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই জানে। এইদিকে মিডিয়ার লোক আসে, এদিকে পুলিশ আসে, র্যাব আসে, এমনি করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে আমি তো অনবরত দোয়া ইউনুস পড়তেছি আর আল্লাহর কাছে বলতেছি, আর যেভাবে বলতেছে দান সদকা করা, সেইভাবে যতটা পারছি করেছি। এরকম করতে করতে এক পর্যায়ে তো দীর্ঘদিন পার হলো, আমরা কিছুই জানি না। তবে নেত্র নিউজের তাসনিম খলিলের একটা এর মাধ্যমে জানতে পারলাম, যাদেরকে গুম করে তারা হয় কচুক্ষেত নয় ক্যান্টনমেন্ট এইসব এলাকায় রাখে। ওইদিকেও মনে হয় যে ওদিকে যদি দোয়া করে ফু দেই,
যদি আমার ছেলেটাকে আমি ফেরত পাই। এরকমভাবে শুধু আল্লাহর কাছে অনবরত কান্নাকাটি করে গেছি। তারপর তো দেখা গেল একদিন ওর কি যেন নিখোঁজ হওয়ার আগে ৩-৪ দিন আগে, ইফতেখার যে কথা বলতেছিল, ৩-৪ দিন আগে একটা ছেলে আসছিল আমাদের বাসায়, এসে সে নর্থ সাউথের পরিচয় দিছে। বলে নর্থ সাউথ থেকে আমি আসছি, আমি স্যারের আন্ডারে পিএইচডি করতেছি। তোমার নাম কি? স্যার এই বাসায় থাকেন? বলে হ্যাঁ থাকেন। তোমার নাম কি বলো। আর কিছু বললো না, সেই ছেলে চলে গেল। এই হলো ঘটনা। এরপরে প্রায় দীর্ঘ ১.৫ মাস পরে ও একদিন ওই ফোন করলো, ফোন করে বললো যে আমি আসতেছি, তোমরা ট্যাক্সি ভাড়া সিএনজি ভাড়া দেওয়ার জন্য রেডি থাকো। বোধহয় রাত ১১টা-১২টার দিকে সে আসলো আমাদের বাসায়। তারপরে আসার পরে তো পরের দিন আমরা মিডিয়া তো অনেক হেল্প করেছে, এবং মিডিয়া সবসময় আমাদেরকে বলেছে, এবং ওর ইউনিভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচাররাও আমাদেরকে বলেছে যে আপনারা অনবরত চেষ্টা চালিয়ে যাবেন। বিদেশি বন্ধুরাও অনেক চেষ্টা করেছে। এরপর ও সব মিট আপ করার পরে ওর যে অবস্থাটা হলো, ও রাতে ঘুমাতে পারে না। ওই এত বড় ছেলের সাথে আমার কিংবা ওর আব্বার অনবরত থাকতে হতো। তারপরে তো যাই হোক বাইরে গেল, বিদেশে গেল।